আওয়ামী লীগকে যদি অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ না করত কিংবা তাদের কার্যক্রম যদি স্থগিত না করত, তাহলে আমার মনে হয় যে বর্তমান সময়ে আমরা যে আওয়ামী লীগকে দেখছি সেই আওয়ামী লীগ কিন্তু থাকতো না। আওয়ামী লীগ অনেকটাই পরিবর্তন হয়ে যেত। কারণ তাদেরকে রাজনীতির মাঠে থাকতে হতো, তাদেরকে বাংলাদেশের যে গতানুগতিক রাজনীতি রয়েছে সেই রাজনীতিতে অংশগ্রহণ করতে হতো, এবং রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য যে সকল পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন সেই সকল পদ্ধতি কিন্তু তারা অবলম্বন করত। তবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আছে, সেটি হচ্ছে যেই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে এই সময়টা কিন্তু খুবই সেন্সিটিভ সময় ছিল। একদিকে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা, বিভিন্ন ধরনের গুজব ছড়ানো হচ্ছিল, এবং আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা ব্যাপক হতাশ ছিলেন। তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা কাজ করছিল। দীর্ঘ শাসন আমলের যে অবসান হলো, তাদের পতন হলো, সেই পতনের পর তারা আসলে ভেবে পাচ্ছিলেন না যে তারা কি করবেন। তখন তারা বিভিন্নভাবে সিদ্ধান্ত নেওয়া শুরু করলেন যে তারা তাদের যে নেত্রী রয়েছেন শেখ হাসিনা, ওনাকে পুনরায় আবার ক্ষমতায় বসাবেন, এবং এর জন্য যত ধরনের বিপ্লব করা হোক, যত ধরনের আন্দোলন সংগ্রাম করা প্রয়োজন তারা সেগুলো করবেন। কারণ ঘর বাড়ি যাদের নেই, যাদের ঘর বাড়ি ধ্বংস হয়ে গেছে, তারা কিন্তু কোনোভাবেই বসে থাকতো না। তখন কি হতো, দেশের পরিস্থিতি আরো ঘোলাটে হয়ে যেত, এবং দেশে আমরা যেভাবে বিভিন্ন বিপ্লব প্রতি বিপ্লব নিয়ে কথাবার্তা শুনেছি, কথাবার্তা বলেছি, সেই বিষয়টি কিন্তু সংগঠিত হওয়ার সম্ভাবনা সব থেকে ব্যাপক হতো। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে, বর্তমান সময়ে আমরা বিভিন্ন নেতৃবৃন্দের কাছ থেকে আওয়ামী লীগের বিপক্ষে যারা অবস্থান করছেন তাদের কাছ থেকে শুনতে পাই যে আওয়ামী লীগ যদি রাজনীতিতে ফিরে আসে, তাহলে যারা আওয়ামী লীগের পতন ঘটিয়েছে, আওয়ামী লীগের বিরোধিতা করছে এবং করছিল, তাদেরকে আওয়ামী লীগ কোনোভাবেই ছাড় দিবে না। এই যে একটি ভয় এবং প্রতিহিংসার রাজনীতির যে একটি সিলসিলা, এই সিলসিলা যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হতো, তাহলে অনেক আগেই কিন্তু আমরা বাংলাদেশের যে ভূখণ্ড সেই ভূখণ্ডে দেখতে পেতাম। যার কারণে অন্তর্বর্তীকালীন সরকার অথবা যারাই অন্তর্বর্তীকালীন সরকারের নিয়ন্ত্রক ছিলেন সেই সময়, তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করেছেন, নিষিদ্ধ করেছেন। তবে এই স্থগিত করা বা নিষিদ্ধ করা কিন্তু বর্তমান সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। এবং বিশ্লেষকরা যেটি ধারণা করছেন সেটি হচ্ছে, নির্বাচনের পূর্বে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকে নির্বাচনে আসার সুযোগও তৈরি করে দিবে এবং তাদের নিষিদ্ধ আদেশও তুলে নেবে। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে আসলে বেকায়দায় পড়লো, এই বিষয়টি মোটামুটি আপনারা সবাই জানেন। আমরা জানি যে জাতিসংঘ থেকে শুরু করে যারাই আছেন কর্তাধর্তা মূঢ় শ্রেণীর, তারা বাংলাদেশের গণতন্ত্র নিয়ে ব্যাপক চিন্তিত, এবং তাদের প্রথম ভাষ্য হচ্ছে ইনক্লুসিভ নির্বাচন এবং গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনা। এবং আওয়ামী লীগ নিষিদ্ধ করার পরও আমরা দেখেছি কর্তাধর্তা যারা আছেন তারা এবং আন্তর্জাতিক বিচার বিশ্লেষক, রাজনৈতিক বুদ্ধা যারা আছেন, সবাই কিন্তু এই বিষয়টি নিয়ে ব্যাপক হতাশা প্রকাশ করেছেন, উদ্বেগ প্রকাশ করেছেন। উদ্বেগের মূল কারণ কি? উদ্বেগের মূল কারণ হচ্ছে নির্বাচন পূর্বে এই যে বর্তমান সময়ে আওয়ামী লীগ যেভাবে বড় বড় মিছিল করছে, বিভিন্ন ধরনের আন্দোলনের হুমকি দিচ্ছে, এই হুমকিগুলো এবং এগুলো যত বাড়বে তত নির্বাচন কিন্তু অনিশ্চয়তার দিকে যাবে। এবং আমরা দেখতে পাচ্ছি গণমাধ্যম থেকে শুরু করে আমাদের গোয়েন্দা সংস্থা এবং পুলিশ বাহিনী বিভিন্ন ধরনের বার্তা দিচ্ছেন, সতর্ক করছেন যে আওয়ামী লীগ নির্বাচনের পূর্বে দেশে ব্যাপক তাণ্ডব চালাতে পারে। এই বিষয়বস্তুর কারণে কিন্তু আন্তর্জাতিক মোড়লরা ব্যাপক উদ্বেগ প্রকাশ করেছিলেন, এবং যেটি বর্তমান সময়ে ঘটছে। এবং অন্তর্বর্তীকালীন সরকারের যে নির্বাচন, সেই নির্বাচন প্রশ্নবিদ্ধ হওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে। মূলত গণতান্ত্রিক পরিবেশ এবং ইনক্লুসিভ নির্বাচন যদি না হয়, তাহলে এই নির্বাচন যেমন আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্যতা পাবে না, ঠিক একইভাবে অন্তর্বর্তীকালীন সরকারের নানা ধরনের সমালোচনা তৈরি হবে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের আওয়ামী লীগ নিষিদ্ধ করার এবং তাদেরকে নির্বাচনের বাইরে রাখার বর্তমান যে সিদ্ধান্ত রয়েছে, সেই সিদ্ধান্ত অনেকটাই উদ্বেগজনক, এবং এটি অন্তর্বর্তীকালীন সরকারের জন্য আসন্ন বিপদ হয়ে সামনে এসেছে। তাহলে অন্তর্বর্তীকালীন সরকার এখন কি করবে? অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ইতিমধ্যে পদক্ষেপ নেওয়া শুরু করেছে।
অর্থাৎ আসন্ন যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনকে কিভাবে আন্তর্জাতিক মহলে এবং দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে গ্রহণযোগ্যতা পাইয়ে দিবে এবং অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে মান ইজ্জত রয়েছে সেই মান ইজ্জত নিয়ে সসম্মানে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিবে, সেই পরিবেশ সৃষ্টি করার জন্য কিন্তু ব্যাপক দৌড়ঝাঁপ করছে, ব্যাপক চিন্তাধারাও করছে। এখানে রাজনৈতিক দলদের মতামত ভিন্ন, কারণ রাজনীতির মধ্যে মতবিরোধ রয়েছে, রাজনীতির মধ্যে বিরোধিতা রয়েছে, এটাই স্বাভাবিক। অন্যান্য দল কখনোই চাইবে না যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদের যে নিরপেক্ষতা আছে, তাদের যে মান ইজ্জত রয়েছে সেটি বাঁচানোর জন্য অন্ততপক্ষে আওয়ামী লীগকে একটি পর্যায়ে নিয়ে গিয়ে নির্বাচনে রাখবে। এবং অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু ইতিমধ্যে সেই রাস্তা তৈরি করা শুরু করেছে, এবং সেই রাস্তার একটি অংশ হচ্ছে যে সকল আওয়ামী লীগের নেতৃবৃন্দরা বিভিন্ন মামলায় অভিযুক্ত রয়েছেন, মানবতা বিরোধী অপরাধের সাথে অভিযুক্ত রয়েছেন এবং জুলাই আগস্ট হত্যাকাণ্ড অথবা দুর্নীতির সাথে জড়িত রয়েছেন। সংক্ষেপে যদি আমি বলি এক কথায়, যেটি সহজে বোঝা যায়, সেটি হচ্ছে কোনো ধরনের মামলা মোকদ্দমার সাথে যদি জড়িত থাকেন, বিশেষ করে মানবতা বিরোধী অপরাধগুলোর সাথে, তাহলে তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তাহলে আওয়ামী লীগের তো প্রায় আমি মনে করি প্রত্যেক নেতৃবৃন্দ, শেখ হাসিনা থেকে শুরু করে একদম উপজেলা পর্যায়ের অনেক হেভিওয়েট বিগত দিনের নেতৃবৃন্দরা কিন্তু এই হত্যা মামলাগুলোর সাথে জড়িত, এবং হত্যা মামলাগুলোই মূলত মানবতা বিরোধী অপরাধ বা অপরাধের মামলা হিসাবে বর্তমান সময়ে পরিচিত বা পরিগণিত। তাহলে তারা তো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। তাহলে এখানে আওয়ামী লীগের লাভ কি, কিংবা আওয়ামী লীগ নির্বাচনে আসার পথ কিভাবে তৈরি হচ্ছে? এটি মূলত অন্তর্বর্তীকালীন সরকারের ভবিষ্যৎ একটি পরিকল্পনা। যারা কোনো ধরনের মামলা মোকদ্দমার সাথে জর্জরিত নয়, যারা ফ্রেশার রয়েছেন আওয়ামী লীগের মধ্যে, বিগত দিন শুধুমাত্র রাজনীতির জন্য রাজনীতি করেছেন, কোনো হত্যা মামলা দুর্নীতি কাজের সাথে তারা জড়িত নয়, তাদেরকে অন্তর্বর্তীকালীন সরকার একটি সুযোগ দিবে। এবং এই বিষয়টি ইতিমধ্যে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জনের কাছে শুনেছি, রিফাইন্ড আওয়ামী লীগ। মূলত এটি রিফাইন্ড আওয়ামী লীগ হবে না, এটি আওয়ামী লীগই থাকবে। তবে এখানে তো আইনিভাবে যারা মামলার আসামি রয়েছেন তারা কোনোভাবেই নির্বাচনে আসতে পারবেন না। তাহলে যারা ফ্রেশার রয়েছেন তারা নির্বাচনে আসবেন, এবং এটি হয়ে গেলে অন্তর্বর্তীকালীন সরকারের যে গণতান্ত্রিক নির্বাচনের কথা আমরা বিভিন্ন মহল থেকে শুনছি সেটি পরিষ্কার হয়ে যাবে, এবং অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন নিয়ে কোনো ধরনের জটিলতা ভবিষ্যতেও সৃষ্টি হবে না, নির্বাচনের সময়ও সৃষ্টি হবে না। আরেকটি বিষয় এখানে সব থেকে উল্লেখযোগ্য, সেটি হচ্ছে আসন্ন নির্বাচনকে ঘিরে যে সহিংসতার বিষয়বস্তু আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, আশঙ্কা আসছে, সেই আশঙ্কাগুলো কেটে যাবে যখন আওয়ামী লীগ তাদের একটি শ্রেণী নিয়ে নির্বাচনে আসার জন্য, কিংবা তাদের যে নিষিদ্ধ আদেশ রয়েছে সেই বিষয়টি থেকে বের হয়ে আসার সুযোগ পাবে। তখন কিন্তু আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দরা অনেকটাই ঠান্ডা হয়ে যাবেন, নীরব ভূমিকা চলে যাবেন। তারা চাইবেন কিভাবে নির্বাচনের মাঠে তাদের যে রাজনৈতিক দল রয়েছে সেই রাজনৈতিক দলের মান মর্যাদা দেশের জনগণের কাছে যেন উজ্জ্বল করতে পারেন, সেটি নিয়ে ভাববেন। তখন এই যে আন্দোলন সংগ্রাম, এগুলো নিয়ে চিন্তাধারা, চিন্তা চেতনা অনেকটাই বন্ধ হয়ে যাবে, কমে যাবে। মূলত এটি যদি হয়ে যায় তাহলে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য এটি ব্যাপক ফলপ্রসূ ভূমিকা পালন করবে। অর্থাৎ মূল কথা হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান সময়ে যে আইনগুলো করছে, বা অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে নির্বাচন নিয়ে পদক্ষেপগুলো নিচ্ছে, সেই পদক্ষেপগুলোতে তাদের নির্বাচনকে সুষ্ঠু করা এবং গ্রহণযোগ্য করাই হচ্ছে একমাত্র লক্ষ্য। নির্বাচনের পূর্বে, নির্বাচনের মধ্যবর্তী সময় এবং নির্বাচনের পরে এই নির্বাচন নিয়ে কোনো ধরনের বিতর্ক সৃষ্টি হোক, এটি অন্তর্বর্তীকালীন সরকার বর্তমান সময়ে কোনোভাবে চায় না। এবং এই না চাওয়ার কারণেই কিন্তু আওয়ামী লীগকে তারা রাস্তা তৈরি করে দিচ্ছে, এবং আওয়ামী লীগকে নির্বাচনের পূর্বে নির্বাচনে আসার সুযোগও তারা করে দিবে, এবং একটি সুষ্ঠু অবাধ গণতান্ত্রিক নির্বাচন দিয়ে তারা তাদের যে মান সম্মান রয়েছে সেই মান সম্মান নিয়ে বিদায় নেবে। এখন বাংলাদেশের রাজনৈতিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতি আসলে কিভাবে এই বিষয়টিকে দেখবে, এবং বাংলাদেশে যে আওয়ামী লীগ বিরোধী শক্তিগুলো রয়েছে সেই আওয়ামী লীগ বিরোধী শক্তিগুলো এই বিষয়টির সাথে কিভাবে এনগেজড করবে, এটি হচ্ছে দেখার বিষয়। ইতিমধ্যে আমরা দেখেছি যে জাতীয় পার্টি কিন্তু আওয়ামী লীগের ফ্রেশার নেতাদের, বা যারা কোনো ধরনের অপরাধের সাথে জড়িত নয়, মামলার আসামি নয়, তাদেরকে মনোনয়ন দেওয়ার চিন্তা ভাবনাও কিন্তু করেছে। আবার
এনসিপির নেতৃবৃন্দরা কিন্তু এটিকে খুব ভালোভাবে বলেননি। তারা বলছেন যে জাতীয় পার্টি আওয়ামী লীগকে বাংলাদেশে প্রতিস্থাপিত করার চেষ্টা করছে বা পুনরায় উত্থানের চেষ্টা করছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার এই বিষয়টি আসলে কিভাবে হ্যান্ডেল করবে, কিভাবে দেখবে, এটি হচ্ছে মুখ্য বিষয়। আর সব থেকে বড় বিষয় হচ্ছে, যদি আওয়ামী লীগের যারা অপরাধে জড়িত, যারা দুর্নীতির সাথে জড়িত এবং যারা বিভিন্ন ধরনের মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত, অপকর্মের সাথে জড়িত, তাদেরকে যদি বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে আওয়ামী লীগের উপর যে সকল অপবাদ সমূহ রয়েছে সেই সকল অপবাদ সমূহ কিন্তু আসলে তাদের উপর চলে যায়, কারণ সেই সকল কর্মকাণ্ড কিন্তু তারা করেছেন। অর্থাৎ তাদেরকে বাংলাদেশে একটি পরিচিত মুখ হিসাবে সামনে আনা হবে যে তারা মানবতা বিরোধী অপরাধী। এবং বর্তমান সময়ে যেভাবে আমরা দেখছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিভিন্ন ব্যক্তিবর্গে, শেখ হাসিনা থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তিবর্গের বিচার কার্য পরিচালনা করছে, তাদেরকে সেই একইভাবে বিচারিক প্রক্রিয়ায় রাখা হবে এবং তারা বাংলাদেশের রাজনীতিতে অনেকটা নিষিদ্ধ হিসাবে সামনে চলে আসবেন। এবং তারা যদি আওয়ামী লীগ থেকে বাইরে চলে যান এবং নিষিদ্ধ হিসেবে পরিগণিত হয়ে যান, তাহলে কিন্তু আওয়ামী লীগের এদেশে রাজনীতি করতে, অর্থাৎ দল হিসাবে আওয়ামী লীগের এদেশে রাজনীতি করতে কোনো ধরনের বাধা বিপত্তি আসবে না। এখন দেখা যাক আসলে পরবর্তীতে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে রাস্তা তৈরি করার চেষ্টা করছে সেই রাস্তায় তারা যায় কিনা, এবং রাজনৈতিক শক্তিগুলো সেই রাস্তাকে প্রতিহত করার কোনো চেষ্টা করে কিনা, অথবা তারা এই সিদ্ধান্তকে কোনোভাবে প্রকাশ্যে হোক কিংবা নীরবে হোক তারা সেটি মেনে নেয় কিনা নির্বাচনের খাতিরে এবং নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে।